ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি গিয়েছিলেন লন্ডনে একটা সাংবাদিক বৈঠকে। এই যে গিয়েছেন না, লন্ডনের সাংবাদিকরা তাকে ছোট করার জন্য একটা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? বলে, আচ্ছা স্যার আমাদের দিকে তাকিয়ে দেখো, লন্ডনের মানুষ আমরা। বলে, হ্যাঁ কি দেখবো? আমাদের গায়ের রংটা ধপধপে সাদা। বলে, হ্যাঁ। আচ্ছা ভারতবর্ষের মানুষের গায়ের রং এরকম শ্যামলা শ্যামলা কেন? কি উনি বুঝে নিয়েছে আমার দেশকে ছোট করছে, কোনো কিছুর বিনিময়ে দেশকে ছোট করলে চলবে না। উনি বলছেন, জানেন তো যাকে আপনারা গড বলেন তাকে আমরা ভগবান বলি। বলে, হ্যাঁ আমাদের ভগবানের না একবার খুব খিদে পেয়েছিল। এই খিদে পেয়েছে বলে ভগবান রুটি খাওয়ার জন্য রুটি তৈরি করেছিল। তা প্রথমে একটা রুটি ভেজে তৈরি করলো, রুটিটা ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে। ওটা হচ্ছে আপনারা, সব সাদা। এই যে পরে যেটা ভাজলো ওটা বেশি ভাজা হয়ে গেছে, পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো সব কালো, একবার হিম কালো। একদম যেটা শেষে ভাজলো ওটা না পুড়েছে না কাঁচা আছে, ঠিকঠাক ভাজা হয়েছে। ওটা হচ্ছে আমার ভারতবর্ষের। মনে রাখবে, হ্যাঁ শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। নিতাই গৌর হরি হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামের বিদায় দিয়েছে। এবার বাঁশি নয়ার সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায় গুণ গায়। তোদের এই সোনার নদী গায় তাই এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সঙ্গা। আই তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই সোনার নদী গায়। হা গৌরমা তুমি করুণা করো, এই জগজীবে কৃপা করো, কৃপা করো, করুণা করো, করো। এই সোনার নদী গায়ে আমি তোমার হলাম, 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 আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, ঠাকুর আমি তোমার হলাম। এই কে রে? পায়ে পড়ছে কে? আগে 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 আমি আমি কে? তুমি? তোমার নাম কি? আগে আমার নাম রঘুনাথ। রঘুনাথ? ঠাকুর তোমার নাম কি? আমার নাম হরিদাস। ও, এই জগতে সবাই মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, টাকা পয়সার দাস, তুমি কি না হরিদাস? বাহ, জানো তো তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ঠাকুর, তুমি এই যে গোটা গায়ে সব দাগ টাগগুলো দিয়ে সেগুলোকে কি বলে? রঘুনাথ দাস প্রশ্ন করছে। আমি অনেককে দেখছি যারা আসনে বসে আছেন, কোনো প্রয়োজনে আসন থেকে উঠে বাইরে যাচ্ছেন, জুতো পরে হরিনামের আসনে উঠে আসছেন। কি জন্য? জুতো পরে আসছেন আবার জুতো পরে উঠে চলে যাচ্ছেন, কি ব্যাপার? এটা বিয়ে বাড়ির আসন নয়। জুতো পরে আসবেন, জুতো পরে চলে যাবেন, জুতো খুলে হাতে নিয়ে আসবেন, বেরিয়ে যাওয়ার সময় জুতো হাতে নিয়ে যাবেন। সাধুগুরু বৈষ্ণব বসে আছে আসনে, জ্ঞানী গুণীজন বসে আছেন। মনে রাখবেন, 25 টাকার পুণ্য কিনতে এসে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ভগবানকে ইচ্ছে না হয় ভালোবাসবেন না, ভগবানকে ইচ্ছে না হয় শ্রদ্ধা করবেন না, কিন্তু যদি শ্রদ্ধা করবেন বলে মনে করেন তাহলে অন্তর থেকে শ্রদ্ধা করবেন। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরল। রঘুনাথ তুমি কি চাও? আগে আমি চাই কি জানেন, এই যে আপনি যে এত সুন্দর কথা বললেন, আপনি যাদের কথা বললেন সেই মানুষটা নিশ্চয়ই কলিযুগে এসেছে। বলে, হ্যাঁ এসেছে। আচ্ছা আমি কি চাই জানেন? আমি চাই সেই মানুষটার ঠিকানায় আপনি আমাকে পৌঁছে দেন না। রঘুনাথ দাস, ওই ভগবান বলেছিল এই ছেলেটা আমার ভক্ত হবে, আজকে সেই ইচ্ছেটাই একটু একটু করে পূরণ হচ্ছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, হরিদাস কৃপা কইল
রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, ভক্তি জন্মাইল বিশ্বাস, জন্মাইল হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে চলে গেছে। আর এই যে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল, যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপা রঘুনাথ দাস পেয়েছে সেই দিন থেকে রঘুনাথ দাসের এই সংসার থেকে মনটা উঠে গেছে। পড়াশুনো শিখে বিদ্যার শিক্ষা অর্জন করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এলো। আর নিজের ঘরে ফিরে এসে একা একা বসে থাকে, একা একা কাঁদে, ভগবানের নাম একা একা স্মরণ করে, ভগবানকে বলে প্রভু আমি কবে তোমার চরণে যাব। রঘুনাথ দাসের বাবা যেটা লক্ষ্য করছে, যে ছেলেটাকে বিদ্যা শিক্ষা অর্জনের জন্য এত দূর পর্যন্ত পাঠালাম সেই ছেলেটা কেমন যেন একটু শান্ত হয়ে গেছে। সবাই মিলে ডেকে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তোমার কি হয়েছে? মনে রাখবেন, ছেলে মেয়েকে পড়াশুনো শেখাবেন, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, এটা যেমন ঠিক তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক ছেলে মেয়েকে সবার আগে সংস্কার দেবেন। কেন সংস্কার না দিলে আপনার বাড়ির ছেলে মেয়েরা যতই শিক্ষিত হোক এই শিক্ষার কোনো মূল্য থাকবে না। সংস্কার দিতে হবে। পৃথিবীতে যত কিছু আমরা ব্যবহার করছি, ভারতবর্ষের মানুষ আমরা সব কিছু আস্তে আস্তে করে বিদেশিদের দাসত্ব হয়ে যাচ্ছি, বিদেশিদের দাস হয়ে গেছি। সব বিদেশি, বিদেশি বাড়ি, বিদেশি গাড়ি, বিদেশি পোশাক, বিদেশি খাবার, সব কিছু বিদেশি। দেশি বলতে একটা জিনিসই আছে, কি জানেন? আমাদের এই কপালের তিলকটা। এটা এখনো কোনো কোম্পানি তৈরি করেনি, এটা একমাত্র আমাদের ভারতবর্ষেই পাওয়া যায় এই তিলকটা। হয়তো কদিন পরে কোনো কোম্পানি বানিয়ে ফেলবে এই তিলকটা, বলবে এটা দে, এটা দিলে না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল, যেটুকু ছিল শেষ হয়ে গেছে, আর থাকবে না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। সন্তান যখন যুদ্ধে যায়, মা তার কপালে দেশের মাটি দিয়ে বিজয় তিলক এঁকে দেয়, যুদ্ধে জয়ী হয়ে এসো। মনে রাখবেন, যে দেশের মাটিতে জন্ম নিয়েছেন সবার আগে সেই দেশটাকে শ্রদ্ধা করবেন, দেশের মাটিকে সম্মান করবেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। রঘুনাথ দাসের বাবা যেটা রঘুনাথ দাসকে ডেকে কাছে বসিয়ে প্রশ্ন করছে, রঘুনাথ তোমার মন এত শান্ত হয়ে গেল কেন? রঘুনাথ দাস বলছে, বাবা শোনো না, আমি গৌর চরণে যাব। বাবা বুঝে নিয়েছে, দুই ভাই বুঝে নিল রঘুনাথের মনটা বড় চঞ্চল হয়ে গেছে গৌর চরণে যাওয়ার জন্য। তাই রঘুনাথ দাসকে সংসারে আটকে দিতে হবে। তাই সংসারে আটকে দেওয়ার জন্য কি করতে হবে? রঘুনাথ দাসকে একটা বিয়ে দিতে হবে। চঞ্চল মনটা সংসারে বসাবার জন্য বিয়ে দাও, আর বিয়ে দিলে রঘুনাথের মনটা সংসারে বাধা পড়ে যাবে। আস্তে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্রীর প্রয়োজন হয়, উপযুক্ত পাত্রী দরকার, নাহলে বিয়ে কি করে দেবে? সবাই মিলে চারদিকে জমিদার বাড়ির ছেলে বলে কথা, বিয়ের জন্য মেয়ে খুঁজতে লাগিয়ে দিয়েছে। বিয়ের জন্য মেয়ে খোঁজো। আস্তে যাদের বাড়িতে ভালো ছেলে আছে, লোকে বলে এখনকার দিনে নাকি ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না। এসব বাজে কথা বাদ দাও। তোমার ছেলে ভ্যান চালায়, তুমি ভালো মেয়ে খুঁজতেছ? ছেলের যোগ্যতা তৈরি করো, কত মেয়ে লাগবে। ছেলের যোগ্যতা নাই, ও মেয়ে খুঁজছে। যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। আগে নিজেকে তৈরি করো। তুমি যদি ফুলের বাগান তৈরি করতে পারো না, প্রজাপতির কথা ভাবতে হবে না, প্রজাপতি এমনি এসে তোমায় ধরা দেবে। আর যদি সারা জীবন প্রজাপতির পিছনে ছুটে যাও, প্রজাপতি তোমায় দেখে উড়ে পালিয়ে যাবে। হ্যাঁ, আগে নিজের যোগ্যতা তৈরি করবে, তারপরে বলবে। মেয়ে বলতে, ভালো মেয়ে বলতে আমরা কি বুঝি? যে দেখতে অনেক সুন্দরী হবে, অনেক পড়াশোনা করেছে, ভালো রান্না করতে জানে। তারপরে ছেলের বাড়ির লোকের প্রশ্ন তো আছেই, মা হেঁটে দেখাও, চলে দেখাও, নেচে দেখাও, চুল খুলে দেখাও, লাল কাগজে নীল লিখে দেখাও।
ও লিখছে নয় দীর্ঘিকার ল নীল লিখে দিই। হ্যাঁ, সবাই যখন লেখা টেকে দিয়ে চলে গেছে, এইবারে ছেলের বয়স্ক দাদু নাত বউকে গিয়ে বলতেছে, মা সব তো হয়ে গেল, আমার একটা কথা আছে। বলে বলুন। বলে মা একাদশী করতে জানো? বলে হোয়াট ইজ দিস, সেটা কি? ও জানেনি। আমা তুলসীতে জল দাও। বলে না না, আমি 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেই। ও একাদশী করে না, তুলসীতে জল দেয় না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, জানেন, যে দেশেতে এলো গোড়া বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দু হবে কি। রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে, উপযুক্ত মেয়ে কোথায় পাবো? চারদিকে খুঁজছে। রঘুনাথ দাসের ঘরে প্রত্যেকদিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করার জন্যে, যে মায়ের নাম ছিল রেবতী দাস। তার একমাত্র কন্যা ছিল, তার নাম ছিল কমলা। জমিদার মশাই দেখেই মনে পড়ে গেছে, ওই যে রেবতী এসেছে। রেবতী, তোমার একটা মেয়ে আছে না? আজ্ঞে হ্যাঁ। বিয়ের বয়স হয়েছে? আজ্ঞে হ্যাঁ। বিয়ে দেবে তো? হ্যাঁ। কালকে সকালবেলা তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই যাব। ও তো জানে না জমিদার মশাই কেন যাবে। পরের দিন সকালবেলা দুই ভাই সোনার পালকিতে করে চলে গিয়েছে রেবতীর ঘরের দরজায়। ছেঁড়া আসনটা পেতে দিয়েছে। মনে রাখবেন, বড় লোক যদি গরিবের বাড়িতে আত্মীয় হয়ে যায়, গরিব বড় খুশি হয়। কিন্তু গরিব যদি বড় লোকের বাড়িতে আত্মীয় হয়ে যায়, বড় লোক মোটেই খুশি হয় না। এসে দাঁড়িয়েছে জমিদার মশাই, দুই ভাই পালকির থেকে নেমে গিয়ে সুন্দর করে আসন পেতে দিয়েছে, বসতে দিয়েছে। আর যখনই বসতে দিয়েছে, কি হলো রেবতী, তোমার মেয়েটাকে একবার ডাকো দেখি। কেন জমিদার মশাই কোনো ছেলে দেখেছেন নাকি? দেখবেন, আমার মতো গরিব হলেই চলবে। হ্যাঁ, পৃথিবীতে দু ধরনের মানুষ সব থেকে কষ্ট পায়। কোন কোন দু ধরনের মানুষ জানেন? যারা সবাইকে সুখী করতে চায় আর যারা সবাইকে ভালো রাখতে চায়। এই দুটো মানুষের কষ্ট সব থেকে বেশি। রেবতী দাস এসে দাঁড়িয়েছে, পিছন দিকে মেয়েটা দাঁড়িয়ে আছে। জমিদার মশাই, এই যে আমার মেয়ে। সুন্দর করে গিয়ে প্রণাম করেছে, দেখেই তো পছন্দ হয়েছে। গরিবের মেয়ে না, একে দিয়েই তো কার্যসিদ্ধি করব। আর ওই যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়ে বলছে, আচ্ছা মা, তোমায় একটা কথা বলবো। কি? আমরা জমিদারের ঘরের মানুষ, তুমি তো জানো আমাদের। আগে হ্যাঁ, আমার মা তো আপনাদের বাড়িতেই কাজ করতে যায়, আমি তো জানি। আচ্ছা বলছিলাম, ও মা, তুমি আমাদের বাড়িতে আমাদের ছেলের বৌমা হয়ে যাবে? যেই প্রস্তাবটা দিয়েছে, মেয়েটার চোখে জল এসে গেছে। কেন বলুন তো? মানুষ জীবনে দুবার কাঁদে, এক কাঁদে অতি সুখে, আরেক কাঁদে অতি দুঃখে। আজকে দুঃখে নয়, সুখে জল এসেছে। কেন? জমিদার ঘরের ছেলে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, রঘুনাথ দাসের মতো পণ্ডিত ব্যক্তি, জ্ঞানীজন, গুণীজন। ভালো স্ত্রী পাওয়াটা যেমন স্বামীর ভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে অনেক সৌভাগ্য করতে হয়। কার্তিক ঠাকুর বাড়ির দরজায় বসিয়ে দিলে সন্তান হয় না। কার্তিক ঠাকুর দিলে ছেলে হয় নাকি? ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা জমিদার মশাইকে প্রণাম করছে, আমায় আশীর্বাদ করুন, আপনার সংসারকে যেন আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি। শোনো মা, তোমায় কোনো কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না। তুমি কি করবে জানো? তুমি তোমার রূপ দিয়ে, তুমি যৌবন দিয়ে, তুমি তোমার মোহ দিয়ে একটা কথা সব সময় লক্ষ্য রাখবে, আমার ছেলে যেন কখনো ভগবানের মন্দিরে না যায়। অসম্ভব। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরলো। আপনি কি বলছেন? আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করতো, আমি ছাড়িয়ে দিতাম। আপনার ছেলে যদি কোনো নেশা করতো, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু আপনার সন্তান তো হরিভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে। গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে বাঁধতে পারবে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছ, একদিনকে শুনতে চাইবে, সেদিন কি হবে? তোমার গায়ে সেদিন শক্তি থাকবে না।
জমিদার মশাই মেয়েটার হাত দুটো ধরে বলছে, মা তুমি কি একটু চেষ্টা করলে পারো না? তুমি তো পারো মা ভগবানকে ভুলিয়ে দিতে। আচ্ছা, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার স্বামী যে হবে সে তো গৌরচরণে চলে যাবে, আজকে রাখতে আমি পারবো না, আজ হোক কাল হোক যাবে। আচ্ছা, তা আমার স্বামী যদি গৌরচরণে যায় আমি কি বাকি থাকবো? আমিও তো যাব। তাহলে বুদ্ধি করে এখন বিয়েতে মত দিয়ে দেবো, পরে আমার স্বামীর সঙ্গে স্বামীর চরণটা ধরে আমিও গৌরচরণে চলে যাব। চাকরিওয়ালা স্বামী পাওয়া যায়, ব্যবসায়ী স্বামী পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়া বড় দায়। সারা জীবন তো রান্না করে ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি সারা জীবন ভূত খাইয়েছ। যেদিনকে তোমার হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না করা সফল হয়েছে। যে বাড়ির বউ দেখতে অনেক সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা লেখাপড়ায় অনেক ভালো সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করে সে আদর্শ গৃহবধূ নয়। আদর্শ স্ত্রী কে জানেন? যে মেয়েটা নিজের পুরো শ্বশুর বাড়ির পরিবারের হাত ধরে গোবিন্দচরণে নিয়ে যায়, সে হচ্ছে প্রকৃত স্ত্রী। হরি বল হরি বল। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, জমিদার মশাই আমি 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 রাজি, আমি রাজি। আমি ঘুরিয়ে, কেন রাজি হলাম ও তো আমি জানি, তুমি তো জানো না। আমার স্বামী গৌরচরণে যাবে, আমিও যাব, আমি রাজি হয়েছি। তবে কি জানেন, আমি চাই এই বিয়েটা খুব ধুমধাম করে হবে। জমিদারের ছেলের বিয়ে হবে, ধুমধাম হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, সবাইকে ডাক দিয়ে দাও, পুরো হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও। ওই তো পাকা কথা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই পাকা কথা হলো, আজু কি আনন্দের শোভা কহনে না যা। অনুধ্বনি আজ কি আনন্দের সাগরে না যায়। হরি হরি বল হরি বল। সাগরে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। হরি হরি বল। আজ কি আনন্দে সাগরে না যায়। আজ কি আনন্দে সাগরে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল। 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 সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। হরি বল। আজ কি আনন্দে সাগরে না যায়। 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 সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী। সপ্তগ্রামের বাসী আদি যত গ্রামে নারী। উলুধ্বনি করে সবে রঘুনাথেরি। ওগো আজ কি আনন্দে সাগরে না যায়। আজ কি আনন্দে সাগরে না যায়। আজ কি আনন্দের সভা না যায়।
বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল